খুব কষ্টের একটা মুহূর্ত ঠিক এই জায়গাটা। ঢাকা থেকে ফিরে যাচ্ছি টরন্টো এবং এই সময়টা খুবই কষ্টের। বাসা থেকে কিছু খাবার, স্যান্ডউইচ এসব নিয়ে আছি, এয়ারপোর্টে বসে আছি। একটু আগেই চলে এসেছি। জীবনের বেশিরভাগ সময়ই এয়ারপোর্টে এসেছি লাস্ট মোমেন্টে, কিন্তু এবার একটু হাতে সময় নিয়ে এসেছি যেন আরামে রিল্যাক্সলি যেতে পারি, কোনো টেনশন করতে না হয়। ট্রাফিক জ্যাম থাকতে পারে, এয়ারপোর্টে অনেক কিছু হতে পারে, লাগেজ ওভারওয়েট হতে পারে। যেকোনো কিছুর জন্যই হাতের সময় নিয়ে যাওয়াটা ভালো। তো এবার একটু সময় নিয়ে গিয়েছিলাম। মন খারাপ থাকলেও এই ব্যাপারটা ভালো লেগেছে যে আমাদের কোনো তাড়াহুড়া করতে হয়নি। আমরা রিল্যাক্সলি বসেছিলাম। যদিও বেশ অনেকটা সময় এয়ারপোর্টে বসে থাকতে হয়েছে এই লং ফ্লাইটের আগে। ঢাকা টু টরন্টো বা টরন্টো টু ঢাকা ফ্লাইটের এই ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখতে চান এবং এর আগে রিকোয়েস্ট করেছেন বাংলায় ভিডিওগুলো করার জন্য। তো আমার ট্রাভেল চ্যানেলে আমাদের এই ট্রাভেলের ভিডিও আছে। তবে এটা আমাদের রিসেন্ট একটা ট্রাভেলের ভিডিও শেয়ার করছি এবং এটা আমরা কাতার এয়ারলাইন্সে করে ট্রাভেলটা করেছি। সাধারণত কাতার এয়ারওয়েজটা প্রেফার করি, কারণ কাতারে একটা ট্রানজিট নেওয়া হয়, বাট ওভারঅল ট্রাভেল টাইমটা একটু কম লাগে, একটু রিল্যাক্সিং লাগে। আর ওভারঅল কাতার এয়ারওয়েজ এর সার্ভিসও ভালোই লাগে। তো সবকিছু মিলে আমরা চেষ্টা করি কাতারে স্টিক করার জন্য, যদি না অন্য কোনো সমস্যা থাকে। বিমানের ফ্লাইট আজকাল খুবই পপুলার। অনেকেই বিমানে যাচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে টানা কোনো ট্রানজিট ছাড়া যাওয়াটা আমার জন্য একটু সাফোকেটিং মনে হয়। জানি না একেকজনের একেক রকম ওপিনিয়ন। অনেকে আবার ট্রানজিট পছন্দ করে না। একবারে ডিরেক্ট ফ্লাইট পছন্দ করে, ঝামেলা কম হয়। তবে এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স। দেখা যাক, হয়তো ভবিষ্যতে বিমানেও একবার ট্রাই করব। আনোয়ার একা বিমান ট্রাভেল করেছে, ও এক্সপেরিয়েন্সটা ভালো ছিল। এখন আমরা যাচ্ছি ঢাকা টু দোহা। তো এই ফ্লাইটটা খুব বেশি বড় না। এই ফ্লাইটটা অ্যাবাউট 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা ফ্লাইট এবং এই ফ্লাইটটা আসলে বেশি একটা কষ্ট হয় না। কিন্তু তার পরবর্তী যে ফ্লাইটটা 12.5 থেকে 13 ঘন্টার ফ্লাইট, সেইটা অনেক লং এবং অনেকটা অধৈর্য লেগে যায়। তো যাই হোক, কাতার এয়ারওয়েজে এবারের খাবার ভালোই ছিল। ভালো লেগেছে যে বাচ্চারা এবার জেগেছিল এবং তারা কিছুটা খাবার ট্রাই করেছে। খুব বেশি না খেলেও কিছুটা খেয়েছে। কিন্তু এর আগের বছর যখন এসেছিলাম, তখন ওরা ছোট ছিল এবং ওরা পুরোটা সময়ই ঘুমিয়েছিল। কখনো কোনো খাবারই খায়নি। তো এবার এই জিনিসটা এনজয় করছিলাম যে ওরাও কিছু খাবার ট্রাই করছিল। আর সবসময় ম্যাশড পটেটো আর বিফ এই ধরনের কিছু থাকলে আমি ওটা ট্রাই করতে পছন্দ করি। যাই হোক, খাওয়া-দাওয়া করতেই আমরা নেমে গিয়েছি দোহা এয়ারপোর্টে। দোহা এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং অনেক রিল্যাক্সিং। এখানে আমরা ট্রানজিট একটু বেশি রাখতে পছন্দ করি, কারণ আমরা সবসময় একটা লাউঞ্জ নেই। আমার যে ভিসা কার্ড আছে তার সাথে আমি লাউঞ্জ 4টা পাস ফ্রি পাই বছরে। সো আমরা চেষ্টা করি লাউঞ্জটা ইউজ করার জন্য। লাউঞ্জে যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্টটা একটু ঘুরে নিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার বুটিক আছে, এগুলো ঘুরতে ভালো লাগে। আর এখানে একটা ওপেন গার্ডেন আছে, এত সুন্দর। আর দোহা এয়ারপোর্ট মনে হয় আস্তে আস্তে আরো সুন্দর হচ্ছে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম এই গার্ডেনটা খুবই সুন্দর। এখানে একটা মানে ঢুকলেই একটা পিসফুল এনভায়রনমেন্ট। আর এই যে শ্যানেলের দোকানে ঘুরে বেড়াচ্ছিলাম, সেখানে নতুন নতুন পারফিউম এসেছে, ট্রাই করে দেখছিলাম। বাচ্চারাও এনজয় করছিল। ওদের টয় শপে গিয়েছি আমরা। এখানে খুব সুন্দর, মানে পরিবেশটা খুব ভালো। ট্রানজিট যতই লং হোক না কেন, ভালো লাগে। অনেক হাই এন্ড ডিজাইনার কফি শপও ছিল, যেগুলাতে কফি ট্রাই করার ইচ্ছা থাকলেও আসলে যেহেতু লাউঞ্জে যাচ্ছি এবং লাউঞ্জে কফি থেকে শুরু করে সব ধরনের খাবার, ড্রিংকস, ডেজার্ট এত বেশি কিছু থাকে এবং সবকিছুই যেহেতু ইনক্লুডেড, আমাদের এক্সট্রা কিছু পে করতে হবে না। সো আমরা ওটার জন্যই জায়গা রাখছিলাম, এক্সট্রা আর কোথাও থেমে খাওয়া-দাওয়া করিনি। আর সময়ও অনেক বেশি ছিল না হাতে, মোটামুটি ছিল ৬-৭ ঘন্টার মতো আমরা টাইম পেয়েছি। তো এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম দোহা এয়ারপোর্টের যে সমস্ত লাক্সারি বুটিক গুলো আছে, ওদের কালেকশন অসম্ভব সুন্দর। আমার মনে হয় টরন্টোর চাইতে আরো অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন ওখানে দেখতে পাচ্ছিলাম। প্রতিটা জিনিস এখানে এত সুন্দর মনে হচ্ছিল সবকিছু কিনে নিয়ে যাই। তো যেহেতু এখানে ট্যাক্স ফ্রি, সুতরাং প্রাইসটা একটু হলেও কম পড়বে, যদিও জিনিসগুলো এমনিতেই অনেক প্রাইসই। বাট এনিওয়েজ, আমি কোনো কিছু কিনি নাই, আমরা জাস্ট ঘুরে ঘুরেই দেখছিলাম সবকিছু। ঘুরতে অনেক ভালো লাগে। আর ভালো লাগে যে এই সমস্ত বুটিকে ভিডিও করতে কোনো সমস্যা নেই। ওরা আমাকে আরো ড্রয়ার গুলো খুলে দিচ্ছিল সুন্দর করে ভিডিও না করার জন্য। যেটা কিনা বাংলাদেশে মিস করেছি। বাংলাদেশে কোনো জায়গায় ভিডিও করা ইজ ভেরি ডিফিকাল্ট। পারমিশন নিতে হয়, পারমিশন দিতেও চায় না, অনেক ভয় পায়। মানে কোনো জায়গাতে কোনো ভিডিও ক্যামেরা অন করলেই অনেক কোয়েশ্চেন।
আমি যে জাস্ট এমনি স্টোরি দিব বা মানে আমার নিজের কাছে একটা সুন্দর জিনিসের ছবি রাখবো, সে অপশনগুলো বাংলাদেশে খুবই ডিফিকাল্ট। মানে ক্যামেরা বের করলেই সবাই বলে, "আপু ছবি তো তোলা যাবে না।" সো আই ডোন্ট নো, দ্যাটস আ প্রবলেম। বাট এইসব জায়গায় আমার এগুলো কোনো প্রবলেম হয়নি। আমি তাও জিজ্ঞেস করে নিয়েছিলাম, কিন্তু তারা সুন্দর করে আমাকে বলেছে যে, "যত ইচ্ছা ব্রাউজ করো।" এই যে ড্রয়ার গুলা, ক্যাবিনেট গুলো খুলে দিয়েছে। বলে, "দেখো আমাদের আরো কালেকশন আছে। তুমি এগুলো ছবি তুলে নাও।" যেটা আমার কাছে ভালো লেগেছে। আমার এত ভালো লাগছিল এখানে ঘুরতে। যখন ট্রাভেল করে বাংলাদেশে গিয়েছি তখনও একবার এই বুটিক গুলোয় ঘুরে গিয়েছি। এখন আবারও ঘুরছি এবং প্রতি বছরই ঘুরি। সবসময়ই মনে হয় যে সবকিছু নতুন লাগে, ভালো লাগে এবং যতই সময় আমি এখানে স্পেন্ড করি না কেন, কোনো কিছু যেন পুরনো হয় না। তো লেডি ডিওরের এই ব্যাগগুলো যে নতুন, নতুন কালার দেখছিলাম এখানে, যেগুলো টরন্টোতে এখনো দেখিনি। অনেক সুন্দর লাগছিল। তারপরে এই সমস্ত পপুলার ব্র্যান্ড গুলোই মানে সবগুলোই একটার পর একটা পাশাপাশি এই সেকশনে। ভালো লেগেছে যে বাচ্চারা অনেক সাপোর্টিভ ছিল। ওরাও আমার সাথে, সাথে ঘুরেছে, দেখেছে এবং কোনো জ্বালা যন্ত্রণা করেনি। সো আমি আমার মনের মতো করে ঘুরতে পেরেছি। সবকিছু দেখতে পেরেছি। ফানি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যখন এয়ারপোর্টে ছিলাম এত মনটা খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আসতে। এখানে দোকানপাটে এত জাঁকজমক জিনিসপত্র দেখে কিছুক্ষণের জন্য ভুলেছিলাম। মনটা একটু ভালোই হয়ে গেছিল এই সময়টা। যদিও এরপরে আবার যখন ফেরত এসেছি আবারও দুঃখ কষ্ট, সবাইকে ছেড়ে আসার জন্য একটা দুঃখ তো থেকেই যায়। মানে নেক্সট যাওয়ার আগে পর্যন্ত এরকম মন খারাপটা থেকে যায়। আমি জানি না যারা, যারা বিদেশে থাকে, দেশের বাইরে সবারই মনে হয় এই ফিলিংসটা খুব কমন। সবাই একই রকম ফিল করে। এখন বলে রাখি আমরা এখানে একটা আইসক্রিম শপে এসেছি। আপনাদের চোখে যদি এটা পড়ে, আপনারা যদি দোহা এয়ারপোর্টে ট্রানজিট রাখেন এবং এই আইসক্রিম শপটা দেখেন, এখানে অবশ্যই, অবশ্যই ট্রাই করতে হবে। এত ভালো আইসক্রিম! ওফ! কি বলবো? ভাষায় প্রকাশ করার মতো না। অনেক বেশি ভালো ছিল। আর এই হেঁটে যাওয়ার সময় এরকম সুন্দর, সুন্দর কর্নার গুলো পাচ্ছিলাম। এই যে পানিটা দেখা যাচ্ছে এটা কিন্তু রিয়াল পানি না। এটা কিন্তু আর্টিফিশিয়ালি লাইট দিয়ে করা হয়েছে, লেজার দিয়ে করা হয়েছে। মানে এত সুন্দর ন্যাচারাল লুকিং ছিল। আর এই ডেকোরেশন গুলা যেহেতু এই ট্রাভেলটা আমরা করেছি জাস্ট রোজা শুরু হওয়ার একটু আগে। সো দেখা যাচ্ছে যে এখানে এই ডেকোরেশন গুলা করেছে ওরা রোজা এবং ঈদের জন্য। এইটা হচ্ছে আমাদের লাউঞ্জের একটা ফ্যামিলি রুম যেখানে উম অনেক সোফা ছিল, শুয়ে থাকার ব্যবস্থা ছিল। লম্বা হয়ে টানটান হয়ে আমরা কিছুটা সময় এখানে পার করছিলাম যেন আমরা একটু রিফ্রেশড হতে পারি। যদিও ওরকম প্রপার কোনো বেড ছিল না, থাকলে আরো ভালো হতো। অনেক খাবার ছিল, আসলে ভিডিও করার কথা খেয়াল ছিল না। তো যাই হোক, আর মানুষও অনেক ছিল। সো ভিডিও করাটাও একটু ডিফিকাল্ট। কারো প্রাইভেসি নষ্ট করতে চায়নি। এনিওয়েজ সবকিছু শেষ করে আবারও আমরা প্লেনে উঠে গেছি। এবার আমাদের লং ফ্লাইট শুরু, যেটা অলমোস্ট 12.5-13 ঘন্টার মতো ছিল। তো এই ফ্লাইটটা ছিল খারাপ না। আর এরপরে আইসক্রিম খেয়েছি এখানে। ইন্টারেস্টিং, ফ্লাইটে কখনো আগে আইসক্রিম ট্রাই করিনি। ওরা ফ্রিকোয়েন্টলি অনেক খাবার দিচ্ছিল। এনিওয়েজ চলে এসেছি বরফে ঢাকা সেই গতানুগতিক জীবনে। আমাদের টরন্টো লাইফ সেই সাদামাটা ঠান্ডা জীবনে। তো এভাবেই দেখতে, দেখতে লম্বা ফ্লাইট শেষ করে পৌঁছে গেছি আমাদের রেগুলার লাইফে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।